জাতিসংঘের সাধারণ পরিষদের সেই দিনটা ছিল ভরপুর উত্তেজনার। 11 সেপ্টেম্বর ফ্রান্স এবং সৌদি আরব একসাথে একটি প্রস্তাবনা উপস্থাপন করে। প্রস্তাবনার মূল বক্তব্য, ফিলিস্তিন প্রশ্নে অবশেষে দুই রাষ্ট্র সমাধান কার্যকর হোক, যাতে 142টি দেশ সমর্থন জানায়। অনেকেই করতালি দিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানায়, কিন্তু সেই আসরে অনুপস্থিত থাকে ইরান। কেন ইরান ভোট দিল না? এর পেছনে শুধু কূটনৈতিক কৌশলই নয়, এর পেছনে রয়েছে ইতিহাস আর আদর্শের টানাপোড়েনও। ইরানের চোখে এই দুই রাষ্ট্র সমাধান আসলে এক প্রকার বিভ্রম। তেহরান মনে করে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবে না, বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে বৈধতা দেবে। ইরান বরাবরই ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতির বিরোধী। তেহরানের মতে ফিলিস্তিনের ভূমি ভাগাভাগির একাংশ দখলদারদের হাতে তুলে দেওয়া ন্যায় বিচার নয়, বরং নতুন করে অন্যায়ের শিকড় গড়ার সুযোগ করে দেয়া। তাহলে ইরানের বিকল্প প্রস্তাব কি? তেহরান বহুবার জাতিসংঘে বলেছে, টেকসই শান্তির একমাত্র পথ হল একটি মুক্ত গণভোট। সেই গণভোটে ভোট দেবেন শুধু মুসলমান নন, বরং ইহুদি, খ্রিস্টান, এমনকি যারা বহু বছর ধরে উদ্বাস্তু হয়ে জর্ডান বা লাতিন আমেরিকার মতো দূরদেশে আশ্রয় নিয়েছেন তারাও। দক্ষিণ আফ্রিকায় যেমন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের পর গণভোট হয়েছিল, ইরান চায় ফিলিস্তিনেও তেমনি গণভোট হোক। তাতে জনগণ নিজেরাই ঠিক করবে কোন রাষ্ট্র কেমন হবে, কারা থাকবে, কী ধরনের শাসন ব্যবস্থা চলবে। কিন্তু ফ্রান্স ও সৌদির প্রস্তাবনা ভিন্ন কথা বলে। তাতে দেখা যায় একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বদলে আসলে চাপ দেওয়া হচ্ছে হামাসকে নিরস্ত্র করার দিকে। ক্ষমতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে মাহমুদ আব্বাসের প্রশাসনের হাতে। ইরানের কাছে এটি আরেকটি পশ্চিমা কৌশল, যেখানে জনগণের প্রতিরোধ শক্তিকে দুর্বল করে এমন একটি সরকারকে প্রাধান্য দেয়া হচ্ছে যাকে ফিলিস্তিনিরা নিজেরাই বিশ্বাস করে না। তেহরানের নেতারা তাই বলেন, এরকম প্রস্তাবনার কোনো বাস্তব ভিত্তি নেই, কারণ ইসরায়েল তো কখনোই ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতিতে রাজি নয়। তারা মেনে নেয় না ফিলিস্তিনের ভূখণ্ড, মেনে নেয় না সরকার কিংবা সার্বভৌমত্ব, বরং গণহত্যা, অবরোধ আর জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনের জনসংখ্যাকে শূন্য করে দেওয়ার চেষ্টা চলছে। এই যুক্তি থেকে ইরান মনে করে, পশ্চিমা শক্তিরা একদিকে অস্ত্র বেচে ইসরায়েলকে শক্তিশালী করছে, অন্যদিকে দুই রাষ্ট্র সমাধানের মতো ঝলমলে কিন্তু অকার্যকর প্রস্তাব দিয়ে বিশ্ববাসীর চোখে ধুলো দিচ্ছে। তাদের মতে, সত্যিকারের সহায়তা করতে চাইলে প্রথম কাজ করা উচিত ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, সামরিক, আর্থিক সব সম্পর্ক ছিন্ন করা। শুধু কাগজে প্রস্তাব পাশ করে কোনো বাস্তব পরিবর্তন আনা সম্ভব নয়। এখানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিকও মনে করিয়ে দেয় ইরান। 1947 সালে জাতিসংঘের 181 নম্বর প্রস্তাবে ফিলিস্তিনকে রাষ্ট্রে ভাগ করা হয়েছিল, একটি ইহুদি, অন্যটি আরব। 1948 সালে জন্ম নেয় ইসরায়েল রাষ্ট্র, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র তখনও কার্যত ভেস্তে যায়। তারপর 4টি বড় যুদ্ধ, অগণিত সংঘর্ষ আর দখলদারিত্বের মধ্য দিয়ে ফিলিস্তিনিরা তাদের স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন হারিয়ে ফেলেছে। ইরানের প্রশ্ন হলো, যেটি 7 দশক ধরে বাস্তবায়িত হয়নি, সেটিকে আবার কেন সামনে আনা হচ্ছে? জাতিসংঘে ভোট না দিয়ে অনুপস্থিত থেকে ইরান তাই প্রতিবাদ জানালো। তাদের বার্তা ছিল স্পষ্ট, শান্তি কাগজে নয়, বাস্তবে চাই। আর সেই শান্তি আসবে দখলদারিত্ব শেষ হলে, আসবে জনগণের সম্মিলিত সিদ্ধান্ত থেকে, কোনো বিদেশি চাপানো কোনো সমাধান থেকে নয়। জাতিসংঘের হল থেকে বের হওয়ার সময় অনেকেই হয়তো ভাবছিলেন, ইরান কেন এই সুযোগে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এক ধাপ এগোলো না। কিন্তু তেহরানের কাছে প্রশ্নটা উল্টো, এমন এক রাষ্ট্রের স্বপ্নে কি লাভ
যে রাষ্ট্রের স্বাধীনতা শুরু থেকেই ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ভেটোয় আটকে আছে। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। আর এই খবরটি এখন ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। প্রথমে খবরটি আসে কানাডা থেকে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জানিয়েছেন, আজ কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের অচল অবস্থার সমাধানও। তিনি আরও বলেন, আমরা চাই ফিলিস্তিন ও ইসরায়েল দুটো জাতি পাশাপাশি থেকে শান্তির ভবিষ্যৎ গড়ে তুলুক। কানাডার এই ঘোষণার পর সময় পেরোয়নি, সিডনিতেও বাজতে শুরু করে ইতিহাসের নতুন ঘণ্টা। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবাজিও সামনে এসে ঘোষণা দেন তার দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এই নতুন রাষ্ট্রে কোনোভাবেই হামাসের ভূমিকা থাকবে না। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের অধিকারকে সমর্থন করছি, কিন্তু সহিংসতা বা সন্ত্রাসের কোনো জায়গা নেই এই রাষ্ট্রে। দিনের নাটকীয়তা আরও গভীর করে তোলে লন্ডন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় ঘোষণা দেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছি। তার ভাষণে আবেগ, ইতিহাস আর ভবিষ্যতের প্রতিশ্রুতি টেনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ভয়াবহতা বেড়েই চলছে। আমরা চাই টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র দাঁড়াক। দ্বিরাষ্ট্রীয় সমাধানের সময় এখনই। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শত্রুদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসন বা ভুল হিসাব নিকাশের মারাত্মক জবাব দেওয়া হবে। রবিবার 80-র দশকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া ইরাক যুদ্ধের বার্ষিকী উপলক্ষে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শুরুর দিনে IRGC এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুদের যে কোনো নতুন ভুল হিসাব নিকাশ বা আগ্রাসনের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধক্ষেত্রে কৌশলগত অবস্থান নেবে এবং মারাত্মক জবাব দেবে। ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, কোনো বিদেশি চাপ বা বাধা ইরানের উন্নয়নের পথে অগ্রযাত্রা থামাতে পারবে না। একই সঙ্গে স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিও ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরমাণু কর্মসূচিতে হ্রাস টানতে দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বা E3। জাতিসংঘেও তাদের এই প্রস্তাব গৃহীত হয়েছে। এতে 28 সেপ্টেম্বর থেকে তেহরানের ওপর আবারও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরে আসবে। দেশগুলোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে জানিয়েছেন, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি। ইরান সত্য ও ন্যায়ের পক্ষ থেকে শান্তি, স্থিতিশীলতা এবং মানবাধিকারের নীতি মেনে চলায় বিশ্বাসী। তবে যে কোনো আক্রমণের মুখে শক্ত হাতে জবাব দিতেও পিছপা হবে না ইরান। একই দিন তেহরান জানায়, স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে হওয়া চুক্তিও ভেঙে দেবে দেশটি। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ। নতুন নিষেধাজ্ঞা আরোপিত হলে শুধু IEA চুক্তি ভঙ্গই নয়, আরও কঠোর প্রতিক্রিয়া আসবে বলে হুঁশিয়ারি দেন তারা। বিশ্লেষকরা বারবার সতর্ক করে বলছেন, আবারও যুদ্ধের পথে হাঁটছে ইরান ও ইসরায়েল, আর তা হতে পারে মিসাইল দিয়েই। তাহলে কথা হচ্ছে, ইরান ইসরায়েল পরবর্তী যুদ্ধের রূপ কেমন হবে, আর এর মূল্যই বা কতটা ভয়াবহ হতে পারে। চলতি বছরের জুন মাসের সেই 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছিল তারা বিজয়ী। তাদের বক্তব্য,
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে তারা শত্রুর গভীরে প্রবেশ করেছে, আঘাত করেছে ক্ষেপণাস্ত্র কারখানা, রাডার স্টেশন, এমনকি লক সিস্টেমেও। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, অন্তত 3টি ইরানের নিউক্লিয়ার স্থাপনা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইরান এখনও হাতে রেখেছে 1000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলোর মধ্যে বহু মিসাইলের পাল্লা সরাসরি তেল আবিব থেকে হাইফা পর্যন্ত। শুধু তাই নয়, ইরানি সামরিক সূত্র বলছে তাদের হাতে এখনও নতুন জেনারেশনের বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো বহু উচ্চতায় নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের পর প্রকৃত অবস্থা দাঁড়িয়েছে নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতায়। একদিকে ইসরায়েল তৈরি করছে আরও শক্তিশালী প্রতিরক্ষা বহুল, যেখানে রয়েছে আয়রন ডোম, অ্যারো 3 মার্কিন থার্ড, এমনকি সাইবার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে ইরান মনোযোগ দিচ্ছে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও সংখ্যা বৃদ্ধিতে। তাই তো সামরিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে পরবর্তী সংঘর্ষে প্রকৃতপক্ষে বিজয়ী কে হবে? প্রতিরক্ষা প্রযুক্তি নাকি আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডার? ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম যেন তাদের সামরিক কৌশলের প্রাণ ভোমরা। কারণ মিলিশিয়া গ্রুপ কিংবা প্রক্সি ফোর্স যেখানে অনেকটাই ব্যর্থ হয়েছে, সেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রমাণ করেছে তাদের আসল সক্ষমতা। 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে শুধু বাড়িঘর নয়, সামরিক স্থাপনাতেও আঘাত হেনেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, বহু ইসরায়েলি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। তাহলে প্রশ্ন হলো, যদি ইরান আগামীতে তাদের ক্ষেপণাস্ত্রকে আরও নিখুঁত, আরও ভয়ানকভাবে গড়ে তোলে, তবে ইসরায়েলের প্রতিরক্ষা কি সত্যি টিকবে? ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এখন শুধু সামরিক কৌশলের অংশ নয়, বরং জাতীয় নিরাপত্তার মেরুদণ্ড। কারণ ট্রাস্ফি ফোর্স কিংবা মিত্র মিলিশিয়াদের কার্যক্রম অনেক জায়গায় সীমিত সাফল্য দেখালেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই হয়ে উঠেছে তাদের আসল প্রতিরোধ ক্ষমতা। 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে শুধু সাধারণ বাড়িঘর নয়, বরং সেনাঘাঁটি, রাডার সাইট, বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানায়, অন্তত কয়েকটি সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়। এমনকি ইসরায়েলও স্বীকার করেছে আয়রন ডোম শতভাগ কার্যকর ছিল না, কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে ভেদ করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, আগামীতে যদি ইরান আরও উন্নত প্রযুক্তি যুক্ত করে, যেমন জিপিএস গাইডেড মিসাইল, হাইপারসনিক টেকনোলজি, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ ভয়াবহ রূপ নিতে পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি ইরান আগামীতে ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলোকে আরও নিখুঁত, আরও বিধ্বংসী করে গড়ে তোলে, তবে ইসরায়েলের আকাশ সত্যি টিকে থাকতে পারবে, নাকি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি আঘাতে ভেঙে পড়বে? দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।